ইশরাক ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক, আপনাকে অনেক ঈদের শুভেচ্ছা রইল এবং আপনার মাধ্যমে খেলা জগতের সকল দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখবেন সকলকে এবং অনুষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের দিনে স্পেশালি একটা বিষয় জানতে খুব ইচ্ছা করছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনাকে আমরা রাজনীতিবিদ হিসেবে খুব ভালোভাবে চিনি জানি, কিন্তু এর বাইরে যদি দেখি সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে দেখি যে আসলে আপনি ক্রিকেট খেলছেন, আপনি মানে খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট আছেন। এই বিষয়টা আসলে খুব বেশি আগ্রহ জাগায় আপনার সম্পর্কে যে রাজনীতির মাঠে এত ব্যস্ততা, এর বাইরে গিয়েও আপনি কি কারণে আসলে খেলাধুলার দিকে ঝুঁকলেন, নেশাটা আসলে কখন থেকে মাথায় ঢুকলো, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমার খেলাধুলার যে নেশা যেটি বললেন বা এটার যে আগ্রহটা, সেটা আমি বলবো বাই বার্থ, জন্ম থেকেই আমরা খেলাধুলার একটা পরিবারে জন্ম হয়েছে আমার বাবা উনি নিজে একজন স্পোর্টসম্যান ছিলেন। উনি ব্রাদার্স ক্লাবের জন্যে উনি গোলকিপার হিসেবে খেলেছেন ওনার যখন ইয়াং বয়সে উনি ছিলেন। তো সেখান থেকেই খেলার আগ্রহটা সম্ভবত জন্মেছে। আমার বাবা ছোটোবেলায় আমাকে ক্রিকেট কোচিংয়ে ভর্তি করিয়ে দেন, যখন হয়তো আমার 7-8 বছর হবে, স্কুলে পড়তাম, ছোট ছিলাম। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, ইনি টেস্ট ক্রিকেট বল বাই বল দেখতে পছন্দ করতেন। দেখা যেত ভোর 5টায় ইংল্যান্ডের টেস্ট ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়াতে, উনি ওটা উঠে দেখা শুরু করবেন, বা পাকিস্তানের অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, ওগুলা এই ধরনের টেস্ট সিরিজগুলো বল বাই বল উঠে দেখতেন। তো সেই জায়গা থেকে আমাদের খেলার প্রতি অনেক বেশি আগ্রহ সবসময় ছিল। আর আমি নিজেও একজন স্পোর্টস প্রফেশনাল অ্যাথলিট বা স্পোর্টসম্যান না, বাট সব ধরনের খেলার সাথে কিন্তু আমি ছোটোবেলা থেকেই যুক্ত ছিলাম। সেটা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, টেবিল টেনিস খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। বাট আপনি যেহেতু শুরুটাই করেছিলেন ক্রিকেট দিয়ে, বোঝাই যাচ্ছে আপনার ক্রিকেটটা নিয়ে অনেক বেশি আগ্রহ, অনেক বেশি স্বপ্ন ছিল। মানে কোনো কারণে কি আসলে এরকম স্বপ্ন ছিল আপনার যে আপনি একটা সময় ন্যাশনাল টিমে খেলবেন বা মানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, একজন স্টার ক্রিকেটার হবেন, এই স্বপ্ন নিয়ে তো নিশ্চয়ই শুরু করেছিলেন। আটকে গেল কেন সেই স্বপ্নটা? তো যে কোনো ছোট বয়সে, যে কোনো কিশোর বয়সে যারা তরুণের এই স্বপ্ন থাকে, যারা তাদের ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করবে, তাই না? তো আমারও অবশ্যই সেই ধরনের রিপ্রেজেন্ট ছিল। তখনও বাংলাদেশ টেস্ট বা ওয়ার্ল্ড কাপে খেলে নাই, তখন আমরা যখন দেখতাম, তখন আমি নিজে একজন সাউথ আফ্রিকা ক্রিকেটের টিমের ভক্ত ছিলাম, এখনও রয়েছি। বাট এখন তো বাংলাদেশ, মানে সাউথ আফ্রিকার কোন ক্রিকেটার সবচেয়ে বেশি ভালো লাগতো? তো ওই আমলে যখন আপনার ল্যান্স ক্লুজনার, হ্যান্সি ক্রোনিয়া, হার্শেল গিভস, গ্যারি কার্স্টেন, গ্রাহাম স্মিথ, আমার অনেক পছন্দ ছিল আসলে সাউথ আফ্রিকা। ওই সাউথ আফ্রিকার ওই যুগের ওই টিমটা কিন্তু আসলে দারুণ ছিল, এক কথায় নিশ্চয়ই ভালো লাগার মতো একটা টিম। কালিস, ওইটা ছিল গোল্ডেন এজ, তখন বেশি দেখা হতো। যে প্রশ্ন আপনি করেছেন, এটা থেমে গেল কেন? কারণ আসলে একটা সময় গিয়ে পড়াশোনা আর খেলার মধ্যে ব্যালেন্স করাটা আর পসিবল হচ্ছিল না। একবার ওই সাভার বিকেএসপিতে আমার ক্যাম্পে যাওয়ার কথা ছিল, কয়েকবারই কথা হয়েছে ছোটোবেলায়, কিন্তু আমার মা এটাতে শেষ পর্যন্ত রাজি হননি, যে দূর আমার মনে পড়ে, কারণ সেখানে পড়াশোনার বা স্কুলের একটা হ্যাম্পার হবে দেখে। ক্রিকেটার হওয়ার যেহেতু একটা স্বপ্ন ছিল, মানে কার মতো হতে চেয়েছিলেন? থাকে না যে এই ক্রিকেটারটার মতো হতে চাই আমি। আপনি আসলে দেশের বাইরে এবং দেশে যদি বলি, ফলো করতেন কাদেরকে? আমি অনেকেই, বাট জন্টি রোডস, হার্শেল গিভস, এই প্লেয়াররা আমাদের মানে স্টাইলটা আমার খুব ভালো লাগতো। তো তাদেরকে দেখে তো যেহেতু আমরা বড় হয়েছি। ল্যান্স ক্লুজনার পাওয়ার হিটার ছিলেন। আপনিও কি পাওয়ার হিটার ছিলেন? মানে পাওয়ার হিটার ছিলেন, এখন নিজেকে পাওয়ার হিটার বললে তো বেশি হয়ে যাবে। রাজনীতির মাঠে অ্যাটলিস্ট আপনি পাওয়ার হিটার বলতে হবে এখন। না, আমি তো অবশ্যই ব্যাটসম্যান হিসেবে তো 2 ধরনের বা 3 ধরনের অনেক স্টাইল থাকতে পারে। হ্যাঁ, আমি একটু পাওয়ার হিটিং পছন্দ করতাম, প্লাস আমি বোলিংও করতাম। ইশরাক হোসেন বলছিলেন আসলে যে তিনি পাওয়ার হিটার হতে চেয়েছিলেন ক্রিকেট মাঠে, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি তিনি রাজনীতির মাঠে একজন পাওয়ার হিটার হয়ে উঠছেন। রাজনীতির মাঠে যার বজ্র কণ্ঠে আওয়াজ ওঠে, যার বুকে আসলে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় বা স্বপ্ন, একই সঙ্গে ক্রীড়াঙ্গনকেও এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রত্যয় তার বুকে, সেই স্বপ্নটা হয়তোবা বুনে দিয়েছিলেন তার বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। ঠিক একজন ক্রীড়া সংগঠক হিসেবে যার অনেক বেশি কদর ছিল, যিনি কিনা দেশের ক্রীড়াঙ্গন নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, সেখান থেকেই হয়তোবা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সেই স্বপ্নের শুরুটা, যার কারণে রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার পদচারণা। দর্শক, আজকের আমাদের ঈদের বিশেষ খেলাযোগের বিশেষ আয়োজনে বিশেষ অতিথি
ইশরাক হোসেন, যেটা আমরা জানছিলাম যে আপনি পাওয়ার হিটার হতে চেয়েছিলেন কিন্তু পাওয়ার হিটার হতে পারেননি। এনিওয়ে, এখন আসলে আপনার স্বপ্নটা কি? রাজনীতি তো করছেন, একই সঙ্গে পাশাপাশি যদি আমরা বলি যে সামনের সময়টায় রাজনীতির মাঠ এবং খেলার মাঠ নিয়ে আপনার স্বপ্নটা কি? রাজনীতির মাঠ এবং খেলার মাঠে বাংলাদেশের কনটেক্সটে একটা যোগসূত্র রয়েছে, এটা ওতপ্রোতভাবে জড়িত। মানে আমাদের যারা স্পোর্টস অর্গানাইজার তারা কিন্তু বেশিরভাগই যার যার এলাকায় রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। তবে আমরা খুব স্ট্রিক্টলি, যেটা আমার পার্টি থেকে আমরা বুঝি, আমার লিডার তারেক রহমান, যে ক্রীড়াঙ্গনকে কোনোদিনও পলিটিসাইজ করা হবে না, যেটা অতীতে আমরা দেখেছি। আর আমার যে স্বপ্নটি হলো যে আমি যেটা বলেছি যে রাজনীতির আগে কিন্তু আমি খেলার একটা মানে স্পোর্টস রিলেটেড ফ্যামিলির মধ্যে আমার জন্ম হয়েছে এবং আমার বাবা চাচা থেকে সবাই স্পোর্টসের সাথে যুক্ত ছিলেন। তো আমার স্বপ্নটা হচ্ছে যে প্রত্যেকটা স্পোর্টসেই বাংলাদেশকে ইন্টারন্যাশনালি কিভাবে একটা ফোকাসে লাইমলাইট এবং এগিয়ে নেওয়া যায় এবং একটা ভালো অবস্থান করে ফেলা যায়। হ্যাঁ, ক্রিকেটে আমরা যেমন আমাদের বড় একটা অগ্রযাত্রা হয়েছে 90s থেকে, যদি আমি ধরি আপনাকে, এখানে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, পরবর্তীতে বাংলাদেশ টিম একটা জায়গায় এসেছে এবং ক্রিকেটের সার্বিকভাবে একটা জায়গায় এসেছি। তবে হ্যাঁ, আমাদের অর্জনের দিক থেকে হয়তো আমরা এখনও যে আমাদের যে গোল্ডেন এগ, যেটা মানে ওয়ার্ল্ড কাপটা এখনও জেতা হয় নাই, বাট আমরা চাই যে এইটা খুব তাড়াতাড়ি আমরা জিততে পারি। এবং ফুটবলে আমাদের র্যাঙ্কিং খুবই পুয়ার, এটা নিয়ে আমার মাঝে মধ্যে খুব খারাপ লাগে। তো ক্রীড়াঙ্গনকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, মর্যাদার জায়গায়, যেটার মাধ্যমে ইন্টারন্যাশনালি আমাদের দেশেরও একটা মর্যাদা উন্নয়ন হবে এবং আমরা একটা ভালো একটা রেসপেক্টফুল জায়গায় যেতে পারবো। এটা আমার সার্বিকভাবে স্পোর্টস নিয়ে চিন্তা। আপনি এই যে রাজনীতির মাঠে যে আপনার যে সময় দেয়া, হ্যাঁ, আসলে কিন্তু অনেক কষ্ট। মানে এই যে রাজনীতির এত ব্যস্ততা, মানুষের সঙ্গে আসলে কথা বলা, তাদের সমস্যা শোনা, তারপর তাদের সেই সমাধানটা করে দেওয়া, এর বাইরে গিয়ে খেলা নিয়ে চিন্তা করার সময়টা আপনি কখন করেন? দিনের বেলা, দুপুর বেলা, না রাতের বেলা? আসলে কোন সময়টা করেন আমার জানার ইচ্ছে। এটা খেলা নিয়ে চিন্তা করি, দেখেন আসলে সার্বক্ষণিকই খেলার সাথে যেহেতু আমরা যুক্ত, এবং আপনারা জানেন যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আমি এখন কনভিনার হিসাবে দায়িত্ব পালন করছি। আমি আসতাম, আপনি বলতে থাকেন। তো সেই সুবাদে খেলায় আমার একটা সময় অ্যালোকেট করতে হয়, ক্লাবের পিছনে একটা সময় দিতে হয়। অবশ্যই অনেক স্বপ্ন ছিল এই ব্রাদার্স ইউনিয়ন নিয়ে, যদি বলি আপনার বাবার একদম শুরু থেকে। পাশাপাশি আপনি এখন দায়িত্ব নিয়েছেন ব্রাদার্স ইউনিয়ন, আমরা জানি আসলে অনেকটা রুগ্নসার অবস্থা। যেহেতু আপনি দেশের বাইরে পড়াশোনা করেছেন, দেখেছেন নিশ্চয়ই ক্লাবগুলো আসলে কতটা সমৃদ্ধ হয়, তাদের মাঠ, তাদের ফ্যাসিলিটিস, সেই তুলনায় কিন্তু যদি বলি আমাদের ক্লাবগুলোর কিছুই নেই, একেবারে অন্তঃসার শূন্য। যদি ফুটবলের অ্যাঙ্গেল থেকে দেখি, আমি চেলসি একজন সাপোর্টার। আমি যে ইউকেতে পড়াশোনা করেছি, আমার একাধিকবার চেলসির স্টেডিয়ামে গিয়ে, স্ট্যামফোর্ড ব্রিজে গিয়েছে, হ্যাঁ, ম্যাচ দেখতে যাওয়া হয়েছে এবং আমি ফ্যাসিলিটিস দেখার সুযোগ হয়েছে। সেই দিক থেকে এবং অন্যান্য ক্লাব ফ্যাসিলিটিসের দিক থেকে যদি বলি, তাহলে ব্রাদার্স নিয়ে অবশ্যই ব্রাদার্সটা আমাদের একটা ইমোশনের জায়গা। ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমাদের ব্রাদার্স যে ক্লাবটা রয়েছে এবং যে ফিল্ডটা রয়েছে, সেটাকে যেটুকু আমরা পেয়েছি সেটাকে একটা আন্তর্জাতিক মানের ক্লাব ফ্যাসিলিটিস গড়ে তোলা, বোথ ফর ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট টিম অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা। সেখানে জিমনেশিয়াম থাকবে এবং আদার ফিটনেস ট্রেনিংয়ের জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো আমরা গড়ে তুলব এবং মাঠটাকেও আমরা এমনভাবে সাজাবো যাতে একটা ওয়ার্ল্ড ক্লাস প্র্যাকটিস গ্রাউন্ড হয়। ইশরাক ভাই, অনেক গল্প আড্ডা হচ্ছিল, নতুন একটা জায়গায় গিয়ে আবার নতুন কিছু গল্প জানার চেষ্টা করবো। চলুন একটু সামনে যাওয়া যাক।